নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো, আজ জলপাইগুড়ি শহর সহ ডুয়ার্সের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে সিদ্ধিদাতা গণেশের পুজো। কোথাও পুজো মণ্ডপের ব্যানারে লেখা হলো উই ওয়ান্ট জাস্টিস, আবার কোথাও রক্তদান, শিক্ষা সামগ্রী ও হুইল চেয়ার বিতরণের মাধ্যমে দিনটি পালন করা হলো পুজো কমিটির পক্ষ থেকে। ব্যাকস্টেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে জলপাইগুড়ি বান্ধবনাট্য সমাজে দুদিনব্যাপী আলোর ওপর কর্মশালা শুরু হলো আজ। এই কর্মশালায় অংশগ্রহণ করেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসা নাট্যশিল্পীরা। গতকাল রাতে হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। বেশ কয়েকটি জেলায় অনুভূত হয় মৃদু কম্পন। শুক্রবার রাত 7:58 কাঁপুনি দিয়ে ওঠে। তবে মাত্র কয়েক সেকেন্ড কম্পন স্থায়ী হওয়ায় সেভাবে অনেকে বুঝেই উঠতে পারেননি। তবে জানা গিয়েছে, ভুটানের সামসি থেকে 21 কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.1। টের পেয়েছেন? হ্যাঁ, টের পেয়েছি। রাস্তা দিয়ে চলছিলাম, হঠাৎ করে কেঁপে উঠলো। তারপর একটু বুঝতে পারলাম না, তারপরে ভাবলাম যে না, এটা ভূমিকম্পই। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা কিছু? না, ক্ষয়ক্ষতি। কোন এলাকায় ভূমিকম্পটা বুঝতে পারলেন? আমি এই যে ধূপগুড়িতেই যাচ্ছি। জলপাইগুড়ি জেলায়? জলপাইগুড়ি। আপনার নাম? আমার নাম সৈকত আচার্য। ধন্যবাদ। আজ গণেশ চতুর্থী। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে সিদ্ধিদাতার পুজোয় ব্রতী হয়েছে জলপাইগুড়িবাসী। শঙ্খধ্বনি, উলু, ঢাকের আওয়াজে মুখরিত হচ্ছে আকাশ বাতাস। জানান দিচ্ছে পুজো আসছে। গণেশ চতুর্থী উপলক্ষে শনিবার সকাল থেকেই পুজোয় মেতে উঠেছেন বিভিন্ন পুজো কমিটির সদস্যরা। অনেকে বাড়ির মন্দিরে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে গণেশ ঠাকুরকে। ঢাকের তালে লাড্ডু, ফল, মিষ্টি ভোগ দিয়ে পুজো হচ্ছে সর্বত্র। শুক্রবার রাতে বেশ কয়েকটি বড় পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গণেশ চতুর্থী উপলক্ষে আনন্দে মেতেছেন বিভিন্ন পুজো কমিটির সদস্যরা। জলপাইগুড়ি শহরের বড় পুজোগুলোর মধ্যে অন্যতম ভূপতি গ্রুপের পুজো। এবার তারা কাল্পনিক মন্দিরের অনুকরণে পুজো মণ্ডপ তৈরি করেছেন। শুক্রবার রাতেই পুজোর উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর তপন ব্যানার্জি সহ বিশিষ্টজনেরা। এবারও বিশাল আকৃতির গণেশ মূর্তি তৈরি করে পুজো হচ্ছে এখানে। ভূপতি গ্রুপের পুজো দেখতে জলপাইগুড়ি রাত থেকেই ভিড় লক্ষ্য করা যায়। জলপাইগুড়ি শহরের ভূপতি গ্রুপের গণেশ পুজো এবারও নজর কেড়েছে। আজ গণেশ চতুর্থী, আর সেই উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে অন্যতম ভূপতি গ্রুপ। এবার তারা একটি মন্দিরের আদলে বিশাল পুজো মণ্ডপ তৈরি করেছেন। গতকাল রাতে পুজোর উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর সহ বিভিন্ন বিশিষ্টজনেরা। গণেশ মূর্তিটিও বিশাল আকৃতির তৈরি করা হয়েছে। ভূপতি গ্রুপের পুজো জলপাইগুড়িবাসী তথা উত্তরবঙ্গবাসীর মনে দাগ কেটেছে। ছয়তম বর্ষের পূজার উদ্বোধন হলো, ষষ্ঠতম বর্ষের শুভ উদ্বোধন হলো আজকে। আপনাদের এবার উদ্বোধনে একটা বিশেষ আমরা দেখলাম যে একজন মহিলা ডাক্তার উদ্বোধন করলেন, কি বিষয়ে? এবার আমাদের দেশ তথা রাজ্যে যে সমস্ত পরিস্থিতি যা হচ্ছে, তার জন্য আমরা তাদের পাশে সমর্থন করে আমাদের উদ্বোধনটা একটু আলাদা করলাম। কী কী সামাজিক কর্মসূচি আপনারা পালন করবেন? আমরা তো সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে থাকি এবং পূজা যেমন অ্যাজ ইউজুয়াল হয় সেরকমই আমাদের আছে। তো এবার আমরা পূজার আগের থেকে আমরা কাজ শুরু করতে থাকি। যেমন চক্ষু পরীক্ষা শিবির ছিল, সেখানে 17 জন ক্যাটারাক্ট অপারেশনও হয়েছে লায়ন্স ক্লাবের সহযোগিতায়, এবং পরবর্তী সারা বছর চলতে থাকে মিডিলে ব্লাড ডোনেশন ক্যাম্পও হবে। আর এবার আমাদের পূজার বিশেষ আকর্ষণ, আমরা প্রত্যেকবার হয়তো
ঠাকুরের হাইট বা প্যান্ডেলের হাইট বাড়ানোর দিকে যাই, থিমে যাই না। এবার আমরা থিম রাজকীয় বেশে আমাদের থিমটাকে আবার নিয়ে আসার চেষ্টা করছি এবং একটা আলাদা ধরন। আশা করি জলপাইগুড়িবাসী আসলে আমাদের সবচেয়ে মনে হয় এবছরই ভালো লাগবে পুজো থেকে সবচেয়ে বেশি। গণেশ পুজোতেও এবার উঠল বিচারের দাবি। পুজো মণ্ডপের ব্যানারে লেখা হলো উই ওয়ান্ট জাস্টিস। উল্লেখ্য, 101 কেজি পেল্লায় লাড্ডু দিয়ে গণেশ চতুর্থীতে গণেশ বন্দনা শুরু হয়েছে জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া সার্বজনীন গণেশ পুজো কমিটির পরিচালনায় যুবশক্তি। এবছর দ্বিতীয় বর্ষের গণেশ পুজো তাদের। আজ সকাল থেকেই গণেশ চতুর্থীর পুজোর পাঠ শুরু হয়। উদ্যোক্তারা জানান 7 থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত এই গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। পান্ডাপাড়া 10 নম্বর গলির মোড়ে গণেশ পুজোকে কেন্দ্র করে করা হয়েছে বিরাট আয়োজন। শহরের বুকে এর আগে এত বড় লাড্ডু দিয়ে গণেশ পুজো হয়নি বলেই দাবি। এদিকে আরজি করের ঘটনার বিচারের দাবি তোলা হয়েছে উদ্যোক্তাদের তরফে। তাই সঙ্গত কারণেই মণ্ডপের গায়ে লাগানো হয়েছে একটি ব্যানার, যেখানে লেখা রয়েছে উই ওয়ান্ট জাস্টিস। গতবার 51 কেজির লাড্ডু করা হয়েছিল, এবার হচ্ছে 101 কেজির লাড্ডু করা হয়েছে। মূলত এই পুজোর কারণটা কি, মানে এই গণেশ পুজোর কারণ এটা আমরা যে এখানে যতজন সবাই মিলে থাকি, যে হঠাৎ হুজুগ উঠেছিল যে একটা গণেশ পূজা করা দরকার। এটা গত বছর থেকে সেটা আমরা সবাই মিলে সেটা একত্রিত হয়ে আমরা সবাই মিলে এটা উদ্যোগ নিই যে একটা গণেশ পূজা এখানে সবাই মিলে করার জন্য। মানে এত বড় লাড্ডু তো মানে আমাদের উত্তরবঙ্গে বা জলপাইগুড়িতে এর আগে এত বড় হয়নি। না না না, ওয়েস্ট বেঙ্গলে প্রথম। গতবারও 51 কেজি, ওটাও প্রথম হয়েছে। এবার 100 কেজি যে এটাও প্রথমই হলো। এটা দ্বিতীয় বর্ষ। আর এই পুজোকে ঘিরে আর কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে? এবার অ্যাকচুয়ালি এই পুজোকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠান সেরকম থাকছে না, কারণ আরজি কর হসপিটালে এই কাণ্ডকে নিয়ে আমাদের টোটাল যা আমরা প্রোগ্রাম সিলেক্ট করেছিলাম, যেমন চন্দননগরের লাইটিং ছিল সেটাও বাতিল করে দেওয়া হয়েছে। তারপরে আপনার হচ্ছে ওই দশমীর দিকে, তার আগের দিকে আপনার কলকাতা আর্টিস্টকে নিয়ে একটা প্রোগ্রাম করার কথা ছিল, ফাংশন করার কথা ছিল, সেটাও বাতিল করে দেওয়া হয়েছে। যেহেতু গণেশ পূজাটা আপনার হচ্ছে আজকে চতুর্থী থেকে দশমী অবধি এতদিন থাকে, তো আপাতত একটা স্টেজ করে আপাতত ওই লোকাল যারা সবাইকে নিয়ে একটা ছোটোখাটো একটা, যাতে ফাঁকা যাতে না থাকে, পাড়াতে সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম করে, এটাই। আজকে থেকে কয়দিন চলে পুজো? আজকে 7 তারিখ। আজকে হচ্ছে চতুর্থী, আপনার দশমী অবধি থাকবে পূজাটা। আপনার নাম পরিচয় যদি বলেন। আমার নাম হচ্ছে পার্থকর, মানে বাবাই নামে সবাই চেনে। আলোর ওপর কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়িতে। কর্মশালা চলবে 2 দিন। ব্যাকস্টেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোর উপর একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল বান্ধব নাট্য সমাজে। 2 দিন ধরে চলবে এই কর্মশালা, আজ ও আগামীকাল। আজ এই আলোর কর্মশালার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসা নাট্যশিল্পীরা। আলোর ব্যবহার হয় সেগুলো কিভাবে তা জানানোর জন্যই মূলত এই 2 দিনের কর্মশালা বলে উদ্যোক্তারা জানিয়েছেন। মূলত ব্যাকস্টেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত সাহা এবং সদস্য সন্দীপ ব্যানার্জির উদ্যোগ ও ব্যবস্থাপনায় এই আলোর কর্মশালা জলপাইগুড়ি বান্ধবনাট্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। কলকাতার বিশিষ্ট আলোকশিল্পী বাদল দাস এবং সহকারী এই কর্মশালা পরিচালনা করছেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শেখর মজুমদার, শান্তা চ্যাটার্জি এবং দীপঙ্কর রায়। মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটির শুভারম্ভ হয়। চলবে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আমরা এই ওয়ার্কশপটা করছি, এটা আলোর ওপর একটা কর্মশালা হবে আজ এবং আগামীকাল 2 দিন। কারণ আমরা মঞ্চের নেপথ্যে থাকি, আমরা শিল্পীদের সাজাই, শিল্পীদের ওপর আলো ফেলি, আমরা শিল্পীদের যখন অনুষ্ঠান করে তাদের আবহ দিই, মিউজিক করেন, কিন্তু আমরা মঞ্চের পেছনে থাকলেও আমাদের কিছু দায় দায়িত্ব আছে। সেই জন্য আমরা এই আলোর কর্মশালা করলাম। 2 দিন ধরে চলবে, 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আপনারা জানেন প্রখ্যাত আলোকশিল্পী স্যার বাদল দাস, তিনি আমাদের মধ্যে আছেন, উপস্থিত হয়েছেন। তিনি 2 দিন আমাদের সঙ্গে থাকবেন। আশা করি গোটা উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের যারা এখানে আছেন তারা যথেষ্ট লাভবান হবেন, উপকৃত হবেন। কি নিয়ে মূলত এটা হচ্ছে? এটা হচ্ছে মঞ্চের যে আমরা আলো, মঞ্চে যখন আপনারা নাচ বা থিয়েটার বা যে কোনো অনুষ্ঠান দেখেন, তার যে আলোটা আমরা ফেলি, সেই আলোটাও একটা বিজ্ঞান।
এই বিজ্ঞানটা অনেকে আমরা জানি না, কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে কি করতে হয়, কোন দিকে আলো পড়লে তার কি মানে আসে, এই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরবো। এটা একটা শিক্ষামূলক শিক্ষা ক্লাস। কারা কারা আছে এখানে, কারা কর্মশালায় অংশ? এই কর্মশালা আমরা মূলত ডেকেছি এখানে জলপাইগুড়ির এবং তার পার্শ্ববর্তী উত্তরবঙ্গ থেকে বহু লোকজন এখানে এসছে, যারা মঞ্চের সঙ্গে জড়িত শিখতে তারা এসছেন। পার্টিকুলার নাম তো বলা যাবে না, সমগ্র উত্তরবঙ্গের ছাত্রছাত্রী নানা ধরনের তারা এখানে উপস্থিত আছে। কি নাম আপনার? আমার নাম সন্দীপ ব্যানার্জি, আমি একজন সদস্য কিসের? ব্যাকস্টেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দুর্গাপুজোকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন জলপাইগুড়ির রেসকোর্স পাড়ায়। রেসকোর্স পাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল পুজো প্রাঙ্গণে। শিবিরটি এবছর প্রথম বলে তারা জানিয়েছেন। শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা। সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে তারা জানিয়েছেন। আজ এই রক্তদান শিবিরে মহিলারাই বেশি রক্ত দিয়েছেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। রক্তের ঘাটতি মেটাতেই এই ধরনের শিবিরের আয়োজন বলে জানা গিয়েছে। আজকের এই শিবিরটিতে এসে মা ও ছেলে রক্তদান করে যান। হ্যাঁ, আজকে আমরা রেসকোর্স পাড়া সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। কারণে বললেন এত যে রক্তের আকাল, ব্লাড ব্যাংকে রক্ত থাকে না, আর রক্তদান মহোদ্দান, আর যখন কোনো ইনসিডেন্ট হয় রক্তের প্রয়োজন পড়ে, রক্ত পাওয়া যায় না, তো এই জন্যই আমাদের উদ্দেশ্য যে রক্তদান করে একটু সাহায্য করা। পুজোকে সামনে রেখে পুজোর আগে এই অনুষ্ঠানটা আমরা কন্ডাক্ট করছি। কত বছরের ব্যাপার? কমিটির এবার তো 75 বছরের ওপরেই হয়ে গেছে। রক্তদান আমরা এবার এই প্রথম থেকেই শুরু করছি, এবার আমাদের প্রথম উদ্যোগ এটা। ভাস্বতী ব্যানার্জি। গণেশ পুজো উপলক্ষে রক্তদান শিবির ও হুইল চেয়ার প্রদান কর্মসূচি পালিত হলো ওদলাবাড়িতে। মহা ধুমধামে পালিত হচ্ছে ওদলাবাড়িতে গণেশ পুজো। ওদলাবাড়ির বাজার গণেশ পুজো চতুর্থবারে পড়ল। পুজোর পাশাপাশি চলছে ভোগের ব্যবস্থা, রক্তদান শিবির, দুস্থ ছেলেমেয়েদের লেখাপড়ার সামগ্রী বিতরণ, প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান। লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ির উদয়ের উদ্যোগে এবং ওদলাবাড়ি বাজার গণেশ পুজো কমিটি ও শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড ব্যাংকের যৌথ সহযোগিতায় মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হলো এদিন গণেশ পুজো মণ্ডপের পাশে ওদলাবাড়িতে। স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত কিষাণ কুমার আগরওয়াল এবং প্রয়াত গোপাল আগরওয়ালের স্মৃতিতে আয়োজিত এদিনের রক্তদান শিবিরে 120 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে উদ্যোক্তাদের তরফে নীতিশ আগরওয়াল জানিয়েছেন। তিনি বলেন, সাধারণ মানুষের পাশাপাশি বেশ কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষও এদিন রক্তদান করেছেন। পাশাপাশি উদ্যোক্তাদের তরফে এদিন বেশ কয়েকজনকে হুইল চেয়ার প্রদান ও প্রাথমিকের পড়ুয়াদের হাতে জরুরি শিক্ষা সামগ্রীও তুলে দেওয়া হয়েছে বলে অন্যতম আয়োজক আকাশ আগরওয়াল জানিয়েছেন। बाजार में ब्लड डोनेशन कैंप कर रहे हैं। गणेश पूजा के उपलक्ष्य में ये ब्लड डोनेशन कैंप हो रहा है। मेरे स्वर्गीय पिताजी किशन कुमार अग्रवाल और नीतीश के बड़े भैया गोपाल अग्रवाल गुट्टू, उनके स्मृति में ये ब्लड डोनेशन कैंप का आज उदलाड़ी बाजार में आयोजन किया गया है। क्या गणेश पूजा के उपलक्ष्य में? हाँ, गणेश पूजा के उपलक्ष्य में ये ब्लड डोनेशन कैंप ऑर्गेनाइज किया है। कितना यूनिट आप लोग संग्रह करेंगे? अभी कैंप चालू किए हुए मोटामोटी हम लोग को 1 से 1.5 घंटा हो गया है, जिसमें हमारे पास 40 यूनिट कैंप ब्लड ऑलरेडी कलेक्ट हो चुका है। 4 बजे तक ये कैंप चलेगा। तब तक हमारा 200 यूनिट का टारगेट है। ये ब्लड कहाँ जाएगा? ये ब्लड तराई लाइन्स तराई यूनिट में जाएगा। ये फर्स्ट टाइम हुआ ना, इससे पहले भी? उदलावाड़ी में ये हमने लायंस उडे क्लब जो है ये सेकेंड टाइम ब्लड डोनेशन कैंप कर रहा है। इससे पहले 1.5 साल पहले किए थे, तब भी 100 से प्लस यूनिट कलेक्ट हुआ था। क्या क्या लग रहा है आदमी लोग क्या आ रहा है? बहुत ज़्यादा उत्साह है। हमने 10:30 बजे का टाइमिंग दिया था, 9:30 बजे से लोगों का यहाँ से आना शुरू है और तब से कंटिन्यू लोगों का भीड़ जो है कंटिन्यू चला जा रहा है। सिल्लीगुड़ी से हमारे जो क्लब है लायंस क्लब और सिल्लीगुड़ी उदय, उनके भी पूरी टीम आई है। उनके साथ हम यहाँ पर व्हील चेयर डोनेशन का भी प्रोग्राम कर रहे थे। उदलाबाड़ी शहर में हम लोगों का बहुत प्यार और उत्साह देखने को मिल रहा है और हमें उम्मीद है कि हम 200 यूनिट आज जरूर अवश्य पूरा करके जाएंगे। अभी तक कितना यूनिट? अभी तक हम लगभग 45 यूनिट्स के करीब हैं और उम्मीद है हम लोग 200 कर लेंगे। आप लोग का कौन सहयोगिता किया है, कौन सा क्लब?
हम लोग लायंस क्लब ऑफ सिलीगुड़ी उदय से हैं। मेरे साथ आशीष और नितेश है जो कि उदलावाड़ी शहर से ही हैं और वो भी हमारे क्लब के सदस्य हैं। कितना रिस्पांस मिल रहा है अभी तक? रिस्पांस कैसा मिल रहा है? हम लोग को रिस्पांस बहुत अच्छा मिल रहा है। हम लोगों को लगा छोटा जगह, लेकिन यहाँ जो उत्साह है वो हमारे सिलीगुड़ी में भी नहीं है। तो और इन दोनों ने बहुत मेहनत की है। कौन? आशीष और नितेश ने बहुत मेहनत की है। और साथ में गणेश पूजा भी है, खिचड़ी भी देंगे हम लोग प्रसाद, और साथ में व्हील चेयर का प्रोग्राम है। व्हील चेयर का कुछ स्कूल का बच्चे को क्या है, स्कूल बैग है। हमने यहाँ दो स्कूल से बच्चों को बुलाया है, तो हम उनके लिए 150 किट लेकर आए हैं, तो वो भी हम उनको वितरित करेंगे। कितना व्हील चेयर भी देंगे आप? व्हील चेयर हम 5 व्हील चेयर लेकर आए हैं जो कि हम जरूरतमंद को देंगे। आपका नाम? मेरा नाम विवेक अग्रवाल। এখন এই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। নাবালিকা ধর্ষণে অভিযুক্ত সেনাকর্মীর 25 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের। শনিবার এই রায় দিয়েছেন বিচারক ইন্দিবর ত্রিপাঠী। এর পাশাপাশি 1 লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ওই নাবালিকাকে ক্ষতিপূরণ হিসেবে 3 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ লিগ্যাল সার্ভিস অথরিটিকে দিয়েছেন বিচারক। আজ আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান, পক্সো আইনে এই ধরনের রায় পরপর দ্বিতীয়বার দিল জলপাইগুড়ি পক্সো আদালত। ঘটনাটি ঘটেছিল 2022 সালের ফেব্রুয়ারি মাসের শেষে ডুয়ার্সের বানারহাট এলাকায়। বাড়িতে অন্যান্য সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত প্রতিবেশী নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ। সেই সাথে তাকে গর্ভনিরোধক পিল খাওয়ানো হয়। এই ঘটনার বিষয়ে কাউকে না জানানোর জন্য ভয়ও দেখানো হয় ওই নাবালিকাকে। তিনি আরও বলেন, অভিযুক্ত এবং ওই নাবালিকার বাবা একই বিভাগে কর্মরত। ঘটনার পরেই 2022 সালের মে মাসে হঠাৎ করেই নাবালিকার শারীরিক সমস্যা দেখা দেয়। পরিবারের পক্ষ থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করলে পুরো ঘটনা সামনে আসে। চিকিৎসক নিজেই অভিযুক্তর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরই পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে। নাবালিকার পরিবারের পক্ষ থেকেও অভিযুক্তের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করা হয় থানায়। এতদিন পর্যন্ত মামলা চলছিল। এই মামলায় সমস্ত তথ্য প্রমাণ এবং 13 জনের সাক্ষ্য গ্রহণের পরে আদালত আজ এই রায় শুনিয়েছে। আজকে জলপাইগুড়ি বিশেষ পক্সো আদালতের বিচারক মাননীয় ইন্দিবর ত্রিপাঠী একটি মোকদ্দমায় আসামিকে 25 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড এবং ভিকটিম গার্লকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছেন। এই কেসটি হচ্ছে বিন্নাগুড়ি আউটপোস্ট, যা বানারহাট থানার অন্তর্গত। এই কেসটিতে অভিযোগ দায়ের করা হয়েছিল 7/5/2022 তারিখে। একটি নাবালিকা মেয়ে, যার বয়স সেই সময় 15 বছর ছিল, সে ক্লাস 9-এর স্টুডেন্ট ছিল। সে ব্লিডিং প্রবলেম নিয়ে, তার ভীষণ ব্লিডিং হচ্ছিল, এই প্রবলেম নিয়ে তাকে একটা হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তার পরীক্ষা নিরীক্ষা করেন এবং পরীক্ষা নিরীক্ষার পরে জানা যায় যে মেয়েটি ইনকমপ্লিট অ্যাবর্শন শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তার বাবা মাকে খবর দেওয়া হয় এবং মেয়েটিকে সেই হাসপাতালে অ্যাডমিট করে নেওয়া হয় এবং পুলিশের তদন্তভার নেওয়ার পরে পুলিশ আসে এবং
সেই হাসপাতালের ডাক্তার পুলিশকে একটা কমপ্লেন লজ করেন এবং পরবর্তীকালে মেয়েটির বাবাও একটি অ্যাডিশনাল কমপ্লেন লজ করেছেন এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়েটির বাবা এবং এই আসামি দুজন একই ডিপার্টমেন্টে একই জায়গায় কর্মরত ছিল এবং মেয়েটিকে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে 2022 সালে মেয়েটিকে এই আসামি তার ঘরে ডেকে নিয়ে যায় এবং তার ঘরে অন্যান্য সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে মেয়েটিকে বলপূর্বক মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক করে, মেয়েটিকে এই কথা কাউকে না বলবার জন্য ভয় দেখায় এবং জোর করে মেয়েটিকে একটি পিল তাকে খাইয়ে দেয় যেন সে প্রেগনেন্ট না হয়। এই কারণে পরবর্তীকালে মেয়েটার যখন ব্লিডিং শুরু হয়, মেয়েটি হাসপাতালে অ্যাডমিট হয়, তখন মেয়েটি তার বাড়ির বাবা মাকে সমস্ত ঘটনাটা খুলে বলে যে এই আসামি তাকে ফেব্রুয়ারি মাসের শেষ উইকে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এবং এই কেসে সরকার পক্ষ থেকে টোটাল 13 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন এবং উভয় পক্ষের সওয়াল জবাব হওয়ার পরে মহামান্য আদালত আজকে সাজা ঘোষণা করেছেন এবং জলপাইগুড়িতে পরপর এই আদালত দুটো কেসেই 25 বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করলো এবং আমার মনে হয় এটা এই বার্তাটা সমাজের কাছে যাওয়া উচিত যে এরকম ধরনের অন্যায় করলে সাজা পেতে হয়। এটা অবশ্যই সমাজের কাছে একটা বার্তা যাবে এবং যারা এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত আছে তারা সকলেই সাবধান হবে। অভিযুক্ত ভারতীয় সুরক্ষা বলে চাকরি করতেন। আজকে আমরা এই পক্সো কোর্ট থেকে একটা গুরুত্বপূর্ণ কেসের কনভিকশনটা পেয়েছে, তো সেই জন্য আজকে করা হচ্ছে। এটা আমাদের 2022 সালের একটা কেস ছিল। এটা আপনারা জানে বিন্নাগুড়িতে আমাদের একটা আর্মি ক্যান্টনমেন্ট আছে, ওখানকার একটা ঘটনা। ওখানকার আর্মি জওয়ান পোস্টেড ছিল, ওনাদের একটা মেয়ের একটা কমপ্লেন্ট ছিল। এটা ওর মধ্যে তো এই রেপের ঘটনাটা ঘর্ষণ হয়েছিল, সেটা ঘটনার উপরে আমরা কেস করে তারপরে তদন্ত করে টাইমলি চার্জশিটটা দিয়েছিল। আর তারপরে তদন্ত কনভিক্স যখন ট্রায়ালটা শুরু হয়েছে, ট্রায়ালটা আমরা রেগুলারলি মনিটরিং করে আজকে ওই কেসের মধ্যে ফাইনাল আমাদের কনভিকশনটা পেয়েছে। এই কেসের মধ্যে 25 ইয়ার্সের ইমপ্রিজনমেন্ট এটা পানিশমেন্ট দেওয়া হচ্ছে। এই কেসের যে আয়োজন ছিল আমাদের কেলসান লেপচা, তো এরা ভালো করে তদন্ত করেছিল, টাইমলি চার্জশিট দিয়েছিল আর মনিটরিংটা কন্টিনিউয়াসলি হয়েছে ট্রায়ালটা। তো সেই জন্য আমরা এইটা আজকে কনভিকশনটা পেয়ে গেছি। তো শুধু একটাই এই কনভিকশন নেই, আপনারা জানেন এই সপ্তাহ মধ্যে আমরা গুরুত্বপূর্ণ 3টে কেস হয়েছে আর 2টো কেস, এমনি 5টা কেসের আমরা কনভিকশন পেয়েছি। তার মধ্যে 2টো পক্সো কেস ছিল। প্রথম ওই কেসের মধ্যে ময়নাগুড়ি থানার কেস, ওই কেস মধ্যে আমরা 25 ইয়ার্সের কনভিকশনটা পেয়েছিল। আজকে এই পক্সো কেস মধ্যে 25 ইয়ার্স কনভিকশনটা পেয়েছে। আর কোতোয়ালি থানার একটা মার্ডার কেস ছিল, ওই কেসের মধ্যে 20 ইয়ার্সের কনভিকশন ইমপ্রিজনমেন্ট পেয়েছিল। এই সঙ্গে 2টো কেস ছিল যেটা ফরেন ন্যাশনালস যারা ইলিগালি আমাদের এটা মধ্যে ঢুকেছিল। একটা কেস ময়নাগুড়ির ছিল, ময়নাগুড়ি পিএসএ, আর একটা কেস ছিল রাজগঞ্জ পিএসএ। তো ওর মধ্যে কনভিকশন হয়ে ওনার মধ্যেই 2 বছর যারা ওই সদা যেটা আছে 2 বছরের কনভিকশনটা পেয়েছে। তো এইভাবে আমরা এই একই সপ্তাহের মধ্যে 5টা কেসের কনভিকশনটা পেয়েছে। তো সেটার মধ্যে আমাদের যেটা রেগুলারলি মনিটরিংটা হয়, ট্রায়াল মনিটরিং, যেটা আমরা দেখি কি কন্টিনিউসলি ট্রায়াল মনিটরিং করে, আর সেই জন্য আমরা এত গুরুত্বপূর্ণ এই কেসের মধ্যে কনভিকশনটা পেয়েছি। আরজিকর ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে এবার সই সংগ্রহ ছাত্রছাত্রীদের। আজ একদল পড়ুয়া জলপাইগুড়ি বড় পোস্ট অফিস মোড়ে পথ চলতি সাধারণ মানুষের কাছ থেকে সই সংগ্রহ করেন। তাদের তরফে স্নেহা দত্ত বলেন, আরজিকর ঘটনার সঠিক তদন্তের দাবিতে সই সংগ্রহ করছি। সমস্ত সই সংগ্রহ করে দেশের সর্বোচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। আজকে বড় পোস্ট অফিস মোড়ে চলে সই সংগ্রহ অভিযান। আগামী কয়েকদিন এই সই সংগ্রহ অভিযান চলবে। আমাদের দাবি, এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা জানি যে গত 9ই আগস্ট আরজিকরের কর্মস্থলে সেই ছাত্রীকে নৃশংস খুন এবং ধর্ষণ করা হয়। তার প্রতিবাদে আমরা সাধারণ জনগণের কাছে সই সংগ্রহ করছি। এই সই মাননীয় বিচারপতির কাছে যাবে। আমরা তার কাছে এই ঘটনার সুবিচার চাইছি এবং আমরা চাইছি যাতে নারীদের নিরাপত্তা দেওয়া হয়। আচ্ছা, কোন কোন
জায়গায় এই সই সংগ্রহ অভিযান চালাচ্ছে? আপাতত আজকে হচ্ছে এই পোস্ট অফিস মোড়ে হচ্ছে এই সই সংগ্রহ, আগামী দিনেও হবে। কি নাম তোমার? আমি স্নেহা দত্ত। নেই কোনো বিক্রেতা, আপনি আপনার পছন্দের চারাগাছ নিয়ে যান সম্পূর্ণ বিনামূল্যে। এভাবেই সবুজ পৃথিবী গড়ার ডাক দিয়েছেন বামনপাড়ার মৃদুলবাবু। বিক্রেতা ছাড়াই দেদার বিকোচ্ছে চারাগাছ। সারি সারি চারাগাছের দোকান আছে, কিন্তু নেই বিক্রেতা। টাকা না দিয়েই চারাগাছ নিয়ে যাওয়ার ভিড় জমছে দোকানের সামনে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারীরা নিজেদের পছন্দ মতো গাছ তুলে নিয়ে যাচ্ছেন দোকান থেকে। ভাবছেন এ আবার কেমন ব্যবসা? না, এটা কোনো ব্যবসা নয়, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুস্থ পরিবেশ সৃষ্টি করার উদ্যোগ মাত্র। সচেতনতার বার্তা দিতে কোনো মিটিং কিংবা মিছিল নয়, নেই হাজারো মানুষকে সামনে রেখে বক্তব্য। সবুজ পৃথিবী গড়ার ডাক দিয়ে এবার ছেলের জন্মদিনে অভিনব কায়দায় গাছের চারা বিলি করলেন বাবা। আগামী 11ই সেপ্টেম্বর ছেলের জন্মদিন। তার আগে থেকেই বাড়ির সামনে ফ্লেক্স টাঙিয়ে ইচ্ছুকদের চারাগাছ নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন জলপাইগুড়ির দক্ষিণ বামনপাড়ার বাসিন্দা মৃদুল দেব। তার বাড়ির ছাদেও রয়েছে হরেক রকম গাছের সম্ভার। সে কারণে প্রখর গরমেও তার ঘর থাকে আরামদায়ক। তবে এই গাছগুলোর মধ্যেও রয়েছে অভিনব বৈশিষ্ট্য, কারণ এই গাছগুলি টাকা দিয়ে কেনা নয়, বরং সারা বছর যা ফল খাওয়া হয় সেই ফলের বীজ মাটিতে পুঁতেই এমন গাছের বাগান তৈরি করেছেন তিনি। আম, পেয়ারা, কৃষ্ণচূড়া সহ বহু গাছের সম্ভার রয়েছে বাড়ির সামনে চারা ব্যাংকে। যে কোনো চারা গাছের দোকানকেও হার মানাবে বইকি। পাশে টাঙানো বার্তায় লেখা, চারা গাছ নিয়ে গিয়ে সমাজ বাঁচান এবং ছেলেকে আশীর্বাদ করুন। কিন্তু কেন এমন উদ্যোগ? মৃদুলবাবুর কথায় 2011 সালের 11ই সেপ্টেম্বর ছেলের জন্ম হওয়ার দিনে যারা ছোট্ট খুদেকে দেখতে এসেছিলেন, সেই সময় কয়েকটি চারাগাছ তাদের উপহার দিয়েছিলেন মৃদুলবাবু। এছাড়াও নিজের ছাদ বাগানেও রয়েছে অগুন্তি গাছ। কিন্তু বছরের পর বছর যে পরিমাণে গাছের সংখ্যা বৃদ্ধি পায়, তা লাগানোর জন্য প্রয়োজন অনেক বড় জায়গার, যা আসলে অসম্ভব। আর চারপাশে গাছের অভাবে ক্রমশই বাড়ছে বিশ্ব উষ্ণায়ন। সেই কারণেই সকলের মধ্যে গাছ লাগানোর উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এমন উদ্যোগ নিয়েছেন তিনি। তিনি জানান, ছেলের জন্মের সময় যেসব গাছ তিনি উপহার দিয়েছিলেন, সেসব গাছের ফলও তার ছোট্ট ছেলে জন্মদিনে উপহার হিসেবে পেয়েছে। এভাবেই চক্রাকারে চলছে তার পরিবেশ বাঁচানোর অভিনব উদ্যোগ। ইতিমধ্যেই প্রায় 5000 চারাগাছ বিক্রি হয়ে গিয়েছে চারা ব্যাংক থেকে। মৃদুলবাবুর এমন উদ্যোগে স্বভাবতই খুশি স্থানীয় থেকে শুরু করে সাধারণ পথচারীরাও। সত্যি এমন ভাবনা প্রশংসার দাবি রাখে বটে। ভাই, তোমার নাম? শীর্ষচন্দ্র দেব। এই প্রতি বছর জন্মদিন উপলক্ষে আমি মানে বিভিন্ন রকমের গাছ এই কিছু বছরে মানুষকে বিলি করছি। এই বিলি করতে মানে আমাদেরও খুশি হয় এবং এটি খুবই দরকার এখনকার জেনারেশনের জন্য। গাছটা দেওয়া, গাছ লাগানো, কারণ এখন গাছের পরিমাণ খুবই কম এবং মানে আমরা জানি না, হয়তো পরের জেনারেশনে বাচ্চাদের পিঠে অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে ঘুরতে হবে। তোমার বাড়ি থেকে শিখিয়েছে এই বিষয়ে, নাকি তোমার নিজেরই ভালো লাগে? না, এটা না আমার অ্যাকচুয়ালি আমার বাবা মা করতো যখন আমার জন্মের থেকে। এখন আমি চেষ্টা করবো যে এটা আমিও চালিয়ে যেতে পারি। আচ্ছা, কোন স্কুলে, কোন ক্লাস? আমি আশালতা বাসু বিদ্যালয়ে ক্লাস 7-এ। বয়স কত তোমার? আমার বয়স 12, সেপ্টেম্বরের 11 তারিখে 13 হবে। এটা তো খুবই ভালো লাগার কথা এবং এটি ভালো লাগার সঙ্গে দায়িত্বপূর্ণ একটি কাজ, যেটি করা উচিত এবং এটি আমি কন্টিনিউ করব পরের বংশে। আমি দেখলাম কালো মুখটা আসলেন না, আমি যাচ্ছিলাম এদিকেই, দেখলাম যে এখানে চারা দেওয়া হচ্ছে, তো ভাবলাম একটা চারা নিয়ে যাই। কিসের জন্য চারা দিচ্ছে তারা? যা পরে দেখলাম ও আমার ভাস্তার জন্মদিন দেখা যাচ্ছে, সেই উপলক্ষে গাছ দিচ্ছে সবাই। গোটা মাস ধরে? হ্যাঁ। কিভাবে রেখেছে গাছগুলো?
রাস্তার পাশে রেখেছে, লেখা আছে সবাই একটা করে নিয়ে যাবেন। এতে কি উপকার হয় আপনাদের? কী উপকার হয়? গাছেও তো যত উপকার, অক্সিজেন আমরা পাই। হ্যাঁ, সবার বাড়িতে একটা করে গাছ থাকা উচিত। মানে কাউকে ওই উঠবে নিয়ে যাও? হ্যাঁ, অনুষ্ঠানের কোনো ব্যাপার নেই। আমরা দেখছি যাওয়ার সময় ডেইলি সবাই দেখছি গাছ নিয়ে যাচ্ছে। ভাবলাম আজকে আমিও দেখলাম, গাছ নিয়ে চলে গেল। গত 9 দিন যাবৎ নিখোঁজ ভালো ফুটবলার তথা ছাত্র রনিক রায়। ওদলাবাড়ির ঘটনা। মা বলে ডাকটা গত 9 দিন ধরে শুনতে পাচ্ছেন না মাল ব্লক ওদলাবাড়ি রায়পাড়া এলাকার বাসিন্দা সুনীতি রায়। কারণ তার ছোট ছেলে রনিক রায় গত 30 আগস্ট থেকে নিখোঁজ। বাড়ি থেকে স্কুলে যাবার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ, এনজিও সব জায়গায় গিয়েও এখনও মায়ের কোল শূন্য। ছেলের খোঁজ পাননি এখনও তিনি। গত 30 আগস্ট শুক্রবার দিন বাড়ি থেকে খাওয়া দাওয়া করে স্কুলে যায় রনিক রায়, কিন্তু বেলা পেরিয়ে গেলেও রনিক স্কুল থেকে বাড়ি ফেরেনি। তার মা অপেক্ষা করতে করতে রনিক বাড়ি না আসায় স্কুলের স্যারকে ফোন করেন। তিনি জানান রনিক স্কুলে আসেনি। আত্মীয় স্বজন সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়, খোঁজ নেওয়া হয় খেলার বন্ধুদের কাছেও, কিন্তু রনিক কারো বাড়িতে যায়নি বলে জানতে পারেন রনিকের মা। ওদলাবাড়ি এনজিওর মাধ্যমে মাল থানায় লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন রনিকের মা, কিন্তু পরিবার সূত্রে জানা গিয়েছে 9 দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি রনিকের। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে পুলিশ বাড়িতে এসে আশ্বাস দিয়েছে যে তারা ছেলের খোঁজ চালাচ্ছেন। জানা গিয়েছে রনিক ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস 9-এ পড়াশোনা করে। বাড়িতেই রয়েছেন মা। রনিকের বাবা আগেই মারা গিয়েছেন, দাদা অন্যত্র রয়েছেন। পুত্র শোকে তার মা অসুস্থ হয়ে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি ছিলেন। সদ্য সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছেন, কিন্তু কমেনি তার বুকের যন্ত্রণা। রনিকের মা সুনীতি রায় জানান তার ছেলে গত 30 আগস্ট বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু এখনও বাড়ি ফেরেনি। ছেলে ভালো ফুটবল খেলে, কিন্তু খেলার বন্ধুদের বাড়িতেও যায়নি। নিখোঁজ ছেলের খোঁজ কবে পাবেন তিনি? কবে আবার শুনতে পাবেন মা ডাক? এতদিন হয়ে যাওয়ার পরও পুলিশ প্রশাসন কি করছে? উঠছে প্রশ্ন। হচ্ছে রনি রায়ের মা হচ্ছে হেলথ সেন্টারে হচ্ছে রান্নাবাড়ির কাজ করে, ICDS এর। তো ও তো জানে ছেলে স্কুলে গেছে। এখন ছেলে স্কুলে গেছে না কোনো বন্ধু বান্ধবের সাথে কোথাও গেছে, ও তো আসার টাইম পার হওয়ার পরে দেখছে যে ছেলে বাড়িতে আসতেছে না। তারপরে পাড়া প্রতিবেশীর মধ্যে জানাশোনা করাইলো, বন্ধু বান্ধবের মধ্যে ফোন টোন করাইলো। ওইখানে কোনো 3 দিন হইলো কোনো খবর সবর আসলো না। তারপরে তো ও থানায় গেল। থানায় তো হ্যাঁ তো নিয়ে থানায় গেল। তারপরে থানায় বলছে ঠিক আছে আমরা তদন্ত নিচ্ছি, কিন্তু বলছে আমরা আশ্বাস দিচ্ছি আমরা খুঁজতেছি, কিন্তু এখন তক তো আমরা কিছু বুঝতে পারতেছি না যে থানাওয়ালা কাজ করতেছে কি করতেছে না। ওর মা তো অসুস্থ হয়ে গেছে। এখন যদি ওর মা যদি আমাদের প্রশাসন ব্যবস্থা নেওয়ার পরেও যদি মা অসুস্থ হয়ে হাসপাতালে যায়, তখন আমরা ব্যবস্থা তাহলে আমরা কোথায় পাচ্ছি? আমরা ব্যবস্থা কোথায় পাচ্ছি তাহলে? বন্ধু বান্ধব সবার বাড়িতে আত্মীয় স্বজন খোঁজ হয়েছে? সবার বাড়িতে খোঁজ খবর হয়েছে। এখন কি বন্ধুরা স্কুলের মাস্টাররাও বলতেছে যে প্রেজেন্ট ছিল না। প্রেজেন্ট ছিল না। আমি সুনীতি রায়, রনিকের মা। তো গত 30 আগস্ট থেকে আমার ছেলে নিখোঁজ। ও স্কুল ড্রেস পরে স্কুলের নাম করে বাড়ির থেকে গেছে। আমাকে বলছে স্কুলে যাব। তো আমি তো একটা কাজ করি, আমি 9টার সময় বের হয়ে চলে যাই। হ্যাঁ, তো ওকে আমি খাওয়া দিয়ে গেছি। তো বাইরে আমাদের মানে যারা পাড়া প্রতিবেশী আছে তারা দেখছে যে ও স্কুল ড্রেস পরে গেছে। তো আমি জানি স্কুলে গেছে। তো স্কুলে হচ্ছে ও মানে আমি অ্যাটেন্ডেন্স যখন খুঁজি, হ্যাঁ টাইম পার হয়ে গেছে, তখন আমি ভাবছি যে স্কুলে গেছে। যখন টাইম পার হয়ে গেছে তখন আমি পাড়া প্রতিবেশী যারা বন্ধু বান্ধব আছে সবার কাছে খোঁজ নেই যে ও স্কুলে যায়নি। কেউ দেখছে সুভাষপল্লী মোড়ে, কেউ রাস্তায় দেখছে, এই আর কি। তো স্কুল ড্রেসেই দেখছে। তারপরে ওরা মানে আমি তখন
পরের দিনে আমি স্যারকে ফোন করছি, স্যার হেড স্যার বিভিন্ন কাজের জন্য বাইরে ছিলেন, উনি সেদিন ছিল না, অ্যাটেন্ডেন্স দেখতে পারেনি। পরের দিনে আমি আবার ফোন করছি, অ্যাটেন্ডেন্স দেখছে, তো রনিক সেদিন অ্যাটেন্ডেন্স করেনি। হ্যাঁ, যাই হোক করেনি। তো তারপরে আমি বিভিন্ন আত্মীয় স্বজন সবার বাড়িতে খোঁজখবর লাগাই, আমার আত্মীয় স্বজন, তারপর ওর বন্ধু বান্ধব সবার খোঁজখবর করছি, বাড়ি বাড়িও গেছি, তো ও কারো বাড়িতে যায়নি। তারপর ভাবছি হচ্ছে ও ফুটবলও খেলে, তো ভাবছি হয়তো ফুটবল খেলতে গেছে তাই কোথাও আটকা পড়ছে বা এরকম কিছু একটা। হ্যাঁ, তাই আমি 2 দিন পরে যখন 30 তারিখে ও হারিয়ে গেছে, মানে 30 তারিখ থেকে নেই, আমি ভাবছি ফুটবল খেলতে গেছে, তাই আমি এফআইআরটা ম্যাচিং ডায়েরিটা হচ্ছে প্রথম মানে 1 সেপ্টেম্বরে করছি। তো যাই হোক, সেটা আমাকে পুলিশ কি আশ্বাস দিচ্ছে? হ্যাঁ, এনজিওর মাধ্যমে করছি। পুলিশ আশ্বাস দিচ্ছে এবং পুলিশ আমাদের বাড়িতে আসছে, বলছে যে আমরা আশ্বাস দিচ্ছি আপনাকে, আমরা খুঁজতেছি, হ্যাঁ খুঁজতেছি, তদন্ত চালিয়ে যাচ্ছি। তো এখন অবধি কোনো খোঁজখবর পাইনি। এখন এই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, ঝুলন্স মেকওভারে চলছে বিশেষ অফার। হেয়ার কাট এবং শেভিং করুন মাত্র 199 টাকায় আর ফ্রি পান হেয়ার ওয়াশ। শেভিং ডিটেন হেয়ার স্পা করুন মাত্র 1099 টাকায় আর ফ্রি পান হেয়ার কাট। হেয়ার কালার হেয়ার স্পা ডিটেন করুন মাত্র 1999 টাকায় আর ফ্রি পান শেভিং এবং হেয়ার কাট। হেয়ার কাট, শেভিং, হেয়ার স্পা এবং ফেসিয়াল করুন মাত্র 1499 টাকায়, ফ্রি পান ডিটেন। হেয়ার স্ট্রেটনিং স্মুথিং করুন মাত্র 1999 টাকায়। বটক্স ট্রিটমেন্ট করুন 2999 টাকায়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলন্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, ডমিনোজের উপর তলায়। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো মেসার্স অ্যাক্টিভ হেলথ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সুলভ মূল্যে সকল রকমের জীবনদায়ী ওষুধ, ভ্যাকসিন, ইনসুলিন, বেবি ফুড, সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়। এছাড়া শিশুদের নেবুলাইজেশন, প্রেশার মাপা, ইনজেকশন দেওয়া, রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। 1 সেপ্টেম্বর থেকে পথ চলা শুরু করেছি আমরা। আমাদের ঠিকানা 3 নম্বর ঘুমটি, পান্ডাপাড়া রোড, অপোজিট কানাডা ব্যাংক, জলপাইগুড়ি। ফোন নম্বর 8167706967। বাগডোগরায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে সকলের মনে। গণেশ চতুর্থীর সকালে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। এদিন সকালে শহর শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা এলাকার পানিট্যাঙ্কি নামক এক জায়গায় উদ্ধার হলো পবন সিং নামক এক ব্যক্তির মৃতদেহ। এদিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয় তার বাড়ির প্রায় 1 কিলোমিটারের মধ্যে। এছাড়াও স্থানীয়রা মনে করছেন হাতির আক্রমণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিন এই ঘটনার পরে ওই এলাকায় পৌঁছয় বন বিভাগের কর্মী থেকে শুরু করে পুলিশ আধিকারিকেরা। আদৌ হাতির আক্রমণে মৃত্যু কিনা সেই নিয়ে তদন্ত চলছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। सुबह सुबह जब हम इधर बाहर निकला तो हल्ला चिल्ला हो रहा था डेड बॉडी का, कि एक डेड बॉडी पड़ा हुआ है। उसके बाद हम भी जाके देखा तो कुछ आदमी बोलता है कोई मार भी मारा, कोई बोलता है हाथी मारा है। हम लोग कभी तो कंफ्यूज है क्या हुआ, बस इतना ही जानते हैं। पुलिस और कौन आया? पुलिस आया, फॉरेस्टर आया, दोनों ही आया। अभी बॉडी को उठा के ले गए। तो वहाँ पे तो ये भी देखा जाता है वहाँ नशा भी होता है पूरा। नशा तो होता है। तो उस जगह में आप लोग कुछ करते नहीं है कि गांव वालों को रोका जाए, युवाओं को रोका जाए? नहीं रुकता है, तो प्रशासन जाता है, पुलिस भी जाता है, बार बार रुकता है। क्या लगता है आपको, क्या लगता है कि क्या हुआ है? हमको कंफ्यूज है, हम तो नहीं बता सकता क्या हुआ। आपका नाम? MD जमाल। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার।
আজ জলপাইগুড়ি শহর সহ ডুয়ার্সের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে সিদ্ধিদাতা গণেশের পুজো। কোথাও পুজো মণ্ডপের ব্যানারে লেখা হলো উই ওয়ান্ট জাস্টিস, আবার কোথাও রক্তদান, শিক্ষা সামগ্রী ও হুইল চেয়ার বিতরণের মাধ্যমে দিনটি পালন করা হলো পুজো কমিটির পক্ষ থেকে। ব্যাকস্টেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে জলপাইগুড়ি বান্ধব নাট্য সমাজে দুদিনব্যাপী আলোর ওপর কর্মশালা শুরু হলো আজ। এই কর্মশালায় অংশগ্রহণ করেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসা নাট্যশিল্পীরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.